এটা অসাধারণ একটা এক্সপেরিয়েন্স, মানে বিশ্বাস করে মানে আমার লাইফে ওর লাইফে প্রথম। ইনফ্যাক্ট আমার এই জামার ষষ্ঠী কিন্তু তোমাদের হাত ধরে, মানে এই পলিস্কোপের হাত ধরে কিন্তু প্রথম। তো আমার মাও সেই দিক থেকে প্রচন্ড কনককে পছন্দ করতো। আর উল্টো দিকে আমি যখন কালার্স বাংলাতে মা দুর্গা করতাম, শিব হিসেবে আমার শাশুড়ি মা মহাদেব মানে শিবকে খুব পছন্দ করতো। করবো বা তুইও জয়েন করতে পারিস, এটা ভালো লাগলো। মানে হিংসাটা কিন্তু তখন হয়েছে, 2 দিন ধরে না খেয়ে থাকতো। জামা ষষ্ঠীর দিন ষোলানা বাঙালিতে গিয়ে থালি এই পুরো আইটেমগুলো খাবো, 2 দিন ধরে না খেয়ে থাকতে হবে, তবে গিয়ে পেট পেরে খেতে পারবে। জামাই ষষ্ঠী বলে কথা, এবার জামাই ষষ্ঠীর কি প্ল্যান বলুন তো? আর শাশুড়িদের প্ল্যান তো লম্বা, আর নতুন যদি বিয়ে হয় তাহলে তো কোনো কথাই নেই। এই সব কিছু কোন রেস্টুরেন্টে নিয়ে যাবেন, কোথায় খাওয়াবেন, কোভিডের পর প্রথম জামাই ষষ্ঠী বলে কথা, ধুমধাম করে দিতে হবে তো নাকি? খাবার এবং আড্ডায় এই 2 নিয়ে আজকের পর্ব। আর আজকে যে জুটিকে আমরা নিয়ে আসি তাদের কিন্তু আপনারা সবাই চেনেন, রিল লাইফ তো বটেই, রিয়েল লাইফেও তারা কিন্তু সেরা জুটি। তাই অপেক্ষা না করিয়ে তাদের সাথে আড্ডা মারবো আমি আজকে। তাহলে আপনারাই বা বাদ যাবেন কেন? চলুন তাহলে তাদের সাথে আড্ডা মারা যাক। নমস্কার, আমি রুদ্রজিৎ মুখার্জি। নমস্কার ও প্রমিতা চক্রবর্তী। নমস্কার ও শ্রী। আমার কাজটা পুরোটা কমিয়ে দিল। শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা আমাদের ধরো বেসিক্যালি আমি মানে আমার মা, আমার খুব মায়ের খুব পছন্দের একজন অভিনেত্রী ছিল, মানে বধূবরণের কনক। শুধু আর মা বলবো না, মানে গোটা পশ্চিমবঙ্গের মানে বাড়ির বৌমা বা ভালোবাসার একজন মানুষ ছিল। তো আমার মাও সেই দিক থেকে প্রচণ্ড কনককে পছন্দ করতো। আর উল্টো দিকে আমি যখন কালার্স বাংলাতে মা দুর্গা করতাম, শিব হিসেবে আমার শাশুড়ি মা মহাদেব মানে শিবকে খুব পছন্দ করতো। তো যখন শুটিং থেকে বাড়ি ফিরতো, মোটামুটি ধর অনেক সময় তাড়াতাড়ি হয়ে যেত, তো টেলিকাস্টের সময় ধরো যখন বাড়িতে আছে তখন আমার শাশুড়ি মা ওকে বলছে যে দেখ না দেখ কি সুন্দর শিব মানিয়েছে। তো ভালো লাগার বিষয়টা ধরো আমার মায়েদের ক্ষেত্রে এখানে শুরু হয়েছিল একে অপরের প্রতি। কাট টু ধরো 2013 এর পর 2017 আমি বাইরে ওয়েট করছি, আমি তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম অ্যাসেপশন। সেটা নয়, ওর আগে কল টাইম ছিল, কারণ ওর প্রোমো ছিল সাত ভাই চম্পার, ওর আগে শর্ট ছিল, তো ওকে আগে কল টাইম দিয়েছিল, উনি ওটা বলে না, ও মানে অ্যাকচুয়ালি টাইমটা খুব মেনটেন করতো, এখনো করে, তখনও বেশি করতো, বাট মানে ফরচুনেটলি আমি সেদিন আগে পৌঁছে গেছিলাম। দেখছি দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে আছি, তারপর দেখলাম হঠাৎ করে একজন গাড়ি থেকে নামলো, নেমে দেখছি গটগট করে এগিয়ে হেঁটে একদম মেকআপ রুমে মানে সোজা ভেতরে ঢুকে গেল। আমি ভাবলাম হয়তো তাহলে তার মানে হতে পারে হিরোইন, হয়তো আমি খুব একটা ইন্টারেস্ট আমিও দেখাইনি প্রথম দেখার পর। গিয়ে দেখছি মেকআপ রেডি হয়ে গেছে, মানে হয় না যে নর্মালি ধরো 5টা মানুষের সঙ্গে কথাবার্তা বা ধরো হাই হ্যালো কেমন আছো বা কি কাজ, তুমি এখানে কি করছো বা এইসব কিছু, ও আচ্ছা তুমি লিড করছো, মানে এরকম হয় নর্মালি, কোনো কথা নেই, জাস্ট সোজা মেকআপ বক্স যেটা ছিল সেটা টেবিলে রাখা আছে, ও মেকআপ এরকম মানে বসে পড়েছে, মেকআপ করছে এরকম ভাবে। আমি জাস্ট এরকম হালকা হালকা করে সাইড কেটে এরকম দেখছি এরকম ভাবে, আর তার মানে হয়তো হিরোইন হতে পারে এটা ভাবছিলাম মনে মনে, জাস্ট ভিউ যাচ্ছে তখন। তারপর ধরো আমাদের সিকোয়েন্সটা ছিল, প্রোমো শ্যুট ছিল, হর্স রাইডিংয়ের একটা সিকোয়েন্স ছিল যেখানে দুটো ঘোড়ার একসঙ্গে দেখা হচ্ছে, প্রোমোতে দেখানো হয়েছিল যে রাঘবের ঘোড়ার দিক থেকে পারুলের ঘোড়ার দিক থেকে ঢুকছে, ফার্স্ট আমাদের দেখা। তো প্রোমো শ্যুট এটা ছিল। ও তখন জানতো না, আমি বললাম যে তুমি মানে হর্স রাইডিং তুমি আগে কি করেছো, কারণ এটা কিন্তু আজকে ঘোড়ার একটা সিকোয়েন্স আছে। তো তখন ও আমাকে বলছে যে তুমি কি দেখেছো মানে কীরকম ঘোড়া আছে, কি আছে না আছে? হ্যাঁ, একটা সাদা ঘোড়া আছে, একটা ব্ল্যাক কালারের কালো রঙের ঘোড়া আছে। সাদাটা তাহলে আমারই হবে নিশ্চয়ই। হ্যাঁ, তোমারই হবে, তাছাড়া কার হবে? আর তার আগে ওই সময় একটা ঘটনা ছিল যে ও আগে মানে একটু হয় না যে ঘোড়ার সঙ্গে বলছি আমি, হ্যাঁ সেটাই বলছি। তো তারপর হওয়ার পরে আমি বললাম যে আমি তো আমার হয়ে গেছে, আমার প্র্যাকটিস হয়ে গেছে, আমি ঘোড়াতে চেপে নিয়েছি। তুমি প্র্যাকটিস করেছো? সেটা আমি তখন পরে বুঝতে পারি, জানতে পেরেছি ওর ভেতরে কিন্তু অনেক কিছু যাচ্ছিল মাথার মধ্যে, যে ও আচ্ছা আগে প্র্যাকটিস করে নিয়েছে, আমি করতে পারলাম না, মানে হিংসাটা কিন্তু তখন হয়েছিল, আমি বুঝতে পারিনি তখন। আমি বললাম হ্যাঁ আমার তো প্র্যাকটিস হয়ে গেছে, আমি আধ ঘন্টা ধরে ঘোড়া মানে ইয়ে করেছি, প্র্যাকটিস করেছি, বাইরে চারদিক ঘুরেছি, ঘোড়া নিয়ে কোনো অসুবিধা হয়নি। ওর কিন্তু তখন ভেতর ভিউগুলো যাচ্ছে, হিংসা হচ্ছে যে আচ্ছা
আমি প্রমোতে আমিও আছি, উনি একা গিয়ে শিখে নিলেন আর আমি করতে পারলাম না। আমার তো রেডি হতে অনেক সময় লাগবে, অনেক কিছু ছিল, আমার ওরও একটু টাইম লাগছিল কারণ ওটা রূপকথার গল্প, কিন্তু আমারটা আরো বেশি, তো ওই টাইমটাও পেয়ে গেছে, ও টুক করে চলে গেছে, কি করে এসেছে। আমি কিন্তু করিনি জানো, সেদিন ফার্স্ট ওর করেছিলাম। একটা সুবিধা ছিল, মানে ও তার সুবিধা ছিল, তার আগে মানছি মা দুর্গাতে কাজ করেছি, ক্রোমাতে কাজ করেছি, ভিএফএক্স এ কাজ করেছি, কিন্তু ঘোড়াতে তো চাপিনি, ঘোড়া ফার্স্ট স্টেপে ছিলাম। ও যখনই বলে তখনই এক কথা, যে তার আগে ক্রোমাতে কাজ। আরে ক্রোমাতে তো সে বক্সে, তুমি তো দেখেছো বক্সে বসে নি, ধরো বক্সে বসে আছে, হাওয়ায় উঠছে এরকম ভাবে, আমাদের মানে যেটা অ্যাকচুয়ালি হয় কিন্তু ঘোড়া নেই, ওটা বক্স। বাট না, ফার্স্ট টাইম ওর- কিন্তু সাত ভাই চম্পাতে প্রথম দিন আমার ছিল জানো ঘোড়াতে। ঘোরাতে সেটা বুঝতে পেরেছি, কিন্তু ওর সাত ভাই চম্পাতে অনেকগুলি সুবিধে ছিল। ও মানে শোট ফাইট ছিল, সেই শোটা ভালো করতে পারতো কারণ ও আগে করেছে। ওটাতে আসছি, আগে এটা কমপ্লিট করো। তো তারপরে হর্স রাইডিংটা যেটা বললাম, যে ও এবার যখন ফাইনালি শটটা হচ্ছে, শটটা যখন টেক করা এই হবে, শটের মাঝে একটা মজার ঘটনা আছে, সেটা হচ্ছে যে আমাদের ডিরেক্টর বলছেন যে দুটো ঘোড়া বললাম না যে দুদিক থেকে ঢুকবে, ওর যে ঘোড়া আছে নর্মালি দেখবে তুমি যদি মানে কখনো ঘোড়াতে এরকম মানে পার্টিকুলার ভাবে তুমি যদি একা চেপে থাকো, তো দেখবে ঘোড়ার কিক একটা মারতে হয়, পায়ে এরকম ভাবে টাচ করতে হয়, হ্যাঁ, তাহলে তাহলে ওই- ঘোড়া এগোবে না। ওকে আমি যেহেতু তার আগে শিখেছি, মানে ওখানে যারা ছিলেন আর কি বলছিলেন যে এরকম করতে, তো মোটামুটি ধরো 0.5% হলো কিছু শিখতে পেরেছিলাম। ওকে ওকে। তো একটু বুঝতে পেরেছি বিষয়টা এরকম করলে জাস্ট ঘোড়া এগিয়ে যাবে, মানে ওভারঅল তুমি কন্ট্রোল তো করতে পারবে না কয়েক মানে মিনিটের মধ্যে একদম। বা কয়েক ঘন্টার মধ্যে, কিন্তু জাস্ট একটু তুমি স্টেডি ওয়েতে ঘোড়ার সঙ্গে থাকতে পারবে। তো সিকোয়েন্সটা হচ্ছে এদিক থেকে আমার ঘোড়া ঢুকছে, ওদিক থেকে ওর ঘোড়া ঢুকবে, ও বসে আছে আমি এদিকে বসে আছি, এবার দুটো ঘোড়া যেহেতু এরকম মাঝখানে ক্যামেরা মাঝখানে এদিক থেকে ঢুকবে, তো বারবার আমাদের ডিরেক্টর বলছেন পারুল এদিক থেকে নিয়ে আয় ঘোড়া, ওই দিক থেকে নিয়ে আয়। এবার ও বেচারি কি করবে, ও তো আগে তো তখন একটু মানে ডায়েট মেনটেন করতো তখন প্রপার ভাবে, ঘোড়া বুঝতেই পারছে না, ও কিন্তু ডাচ করছে বারবার ধরে, ঘোড়াকে কিন্তু কিক করছে, এবার ঘোড়া রিয়েলাইজই করছে না যে আমার মাছির টাচ হচ্ছে না, অ্যাকচুয়ালি হাওয়া কোথাও কি পাসিং হয়ে যাচ্ছে বিষয়টা, মানে ও কিক করছে এরকম ভাবে, কিন্তু ঘোড়া ফিল করতে পারছে না। এবার ফিল না করলে ঘোড়া এগোবে কি করে? এটাই হচ্ছে সবচেয়ে তো বড়। আমি বারবার শটে ধরে আমি এগিয়ে এরকম ভাবে ঢুকে যাচ্ছি, আর ওর ঘোড়া কিছুতেই এগোচ্ছে হয়ে না। গেছে, হচ্ছিল না। আর প্রমোদ শট তো মানে ওটা করবো, মানে ওটা করাই হবে আর কি এরকম। এবার হলো না ফাইনালি, আমার ঘোড়া সে দাঁড়িয়ে রইলো, ওর ঘোড়া একটু এগিয়ে এলো, হলো আর না ওই শটটা। তো তারপর ধরো এটা কমপ্লিট হওয়ার পর আবার একটা পরের সিকোয়েন্স ছিল, তো তারপর আস্তে আস্তে তারপর হ্যাঁ এরকম ভাবে অনেক রকম সিকোয়েন্স ছিল আমাদের। একটা থাকতো পাহাড় টাহাড়ির সমস্ত রকম শট, সেগুলো করতেও খুব অসুবিধা হয়, মানে লেগে যাওয়ার চান্সেস থাকে। আর ওর কি বলতো, ও ধরো এইসব জিনিসগুলো প্রথম যখন করতো, মানে পরের দিকে তো ইউজ টু হয়েছিল, কিন্তু প্রথম দিকে যখন করতো তখন আচ্ছা এই বক্সে চেপে আমি কি করে হাওয়ায় উড়বো, মানে বেসিক্যালি বুঝতে আইডিয়া পারতো করাটা না। খুব ডিফিকাল্ট হতো, মানে কিছুটা বাদাম আমি বলবো বলছে যে- ওকে যে পারুল সামনে এই রাক্ষস দাঁড়িয়ে আছে, রাক্ষস কোথায় কোথায় দাঁড়িয়ে আছে? তো না না কোথাও দাঁড়িয়ে নেই, পয়েন্ট দেখাচ্ছে ওখানে পয়েন্ট আউট করো, ওটা দেখে ভাবো যে কোনো কিছু একটা দাঁড়িয়ে আছে। এই ছেলেরা সব বুঝে যায়, যখনই কেউ মানে আমাদের অমিত দা তাপসদা আমাদের ডিরেক্টর, ওনারা যখনই কিছু বলতো মানে ওকে বেশি বোঝাতো না, সেটা পরে বুঝেছে, কারণ ও সব বুঝতে মানে ওকে বললেও আইডিয়া করে ফেলতো যে জিনিসটা এরকম হচ্ছে। বা ধরো এবার কোবা আমাকে কাপড়ের প্রচুর মধ্যে বোঝাতো। মাঝখানে দাঁড়িয়ে আছে, কিচ্ছু নেই, অথচ আমাদের মনে মানে ফিল করাতে হবে যেন সাঁতার কাটছি বা জলের মধ্যে হাবুডুবু খাচ্ছি। এবার আপনি বলছি ফিল করো, এটা জল তো কোথাও নেই, ফিল করো, এটা কি করে ফিল করবো, জল নেই তো। থেকে এরকম প্ল্যান ছিল যে ইচ্ছা ছিল যে না এইরকম ইন্ডাস্ট্রিতে এসে কিছু একটা করার বা কিছু? দেখো ছোট না, বেসিক্যালি আমার ছোট থেকে ক্রিকেটার হওয়ার ইচ্ছে ছিল, যে আমি বুঝতে পারছেন তো ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল আর এখানে চলে এসেছে। হ্যাঁ প্রচন্ড রকম ভাবে ভালোবাসতাম ক্রিকেট খেলতে, আর মানে আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডই হচ্ছে স্পোর্টস ওরিয়েন্টেড ফ্যামিলি। আমার জেঠু ক্রিকেটার ছিলেন, আমার বাবা ফুটবল কোচ ছিলেন, মানে খুব ভালো ফুটবল খেলতেন। তো সেখান থেকে ধর আমার দাদা ক্রিকেট প্লেয়ার, আমি প্লেয়ার ছিলাম, তো আমার কোথাও গিয়ে ইচ্ছে ছিল যে অ্যাটলিস্ট আমি রঞ্জি খেলবো। ইন্ডিয়া টিমটা তো অনেক দূরের কথা, স্বপ্ন, কিন্তু আমি রঞ্জি খেলবো। তো আমি বাবাকে বলেছিলাম যে বাবা দেখো এরকম তো আমার ইচ্ছে আছে, কিন্তু তার সঙ্গে আমার অভিনয়টাও ভালো লাগে, অভিনয় করতে চাই, শিখতে চাই, নাচ আমি শিখতে চাই। তো তখন বাবা বলেছিল যে ঠিক আছে অ্যাটলিস্ট পড়াশোনাটা কমপ্লিট কর, তারপর দেখছি। কিন্তু এই কথার মধ্যেই ধরো ঠিক 1 থেকে 2 মাসের মধ্যে আমার কাছে একটা অফার আসে, সেটা একটা মুভির জন্য। সেখানে যে মানে রোহান, প্রতীক এরা ওখানে হিরো ছিল, তো এক মানে বন্ধুর চরিত্রের জন্য। তো ওখানে বাবাকে আমার মানে বেসিক্যালি ধরো এই মুভিটা ছিল শতাব্দী রায়ের মুভি। তো শতাব্দী রায়ের একজন চেনা পরিচিত একজন লোক ছিলেন যে যিনি কাস্টিংটা দেখছিলেন, তো তিনি বাবাকে ফোন করেন, আবার মানে তার সঙ্গে আর বাবার একটা পার্টি
গঠিত, মানে পলিটিক্স এইসবের সঙ্গে একটা সূত্রপাত ছিল আর কি। সিপিএম যেহেতু বাবা করতো তখন একটা কানেকশন ছিল, তো সেই সূত্রে বাবাকে ফোন করে বলে যে এরকম শতাব্দী রায় একটা নতুন ছবি করছেন, তো কিছু নতুন ছেলে মেয়ে চাইছেন, তো তুমি চাইলে তোমার ছেলেকে নিয়ে আসতে পারো। যেহেতু মানে বাবা তার আগে বলেও ছিল যে আমার ছেলে এরকম ইচ্ছে আছে, তো এই বলার সঙ্গে সঙ্গে আমি এত তাড়াতাড়ি ভাবতে পারিনি যে এরকম একটা অফার আসবে বা এরকম একটা প্রস্তাব বাবার কাছে আসবে। তো সেই কথা সেই সঙ্গে সঙ্গে বাবা আমাকে পরের দিন আমাকে কলকাতা নিয়ে আসে। কান্ট্রি ক্লাবে শ্যুট হচ্ছিল, তো ওখানে মানে ধরো যখন আমি প্রথম এই লাইট ক্যামেরা দেখছি সব, তখন ভিক্টর ব্যানার্জি সব বড় বড় আর্টিস্ট দেখছি, তাপস পাল সবাই আছেন, তো লিটারালি একটু টেনশন হচ্ছিলো। গিয়ে ওখানে প্রথম আমি অডিশন দিয়েছিলাম, অডিশন দেওয়ার পর রিজেক্ট হয়ে গেছিলাম অ্যাজ ইউজুয়াল। তো তখন শতাব্দী ম্যাম নিজে বলেছিলেন যে দেখো এরকম 20 দিনের কাজ আছে, টেনশন করার দরকার নেই, আমি বলছি তোমার হয়ে যাবে, অসুবিধা নেই, নাচ গান এসব আছে, করতে হবে। সেই থেকে আমার শুরু হয়। তারপর কোথাও কি নিজের ভেতরে মানে এই বিষয়টা মাথার মধ্যে নিয়ে নিই যে না আমাকে করতে হবে। বাট আমার বাবা একটা কথা বলেছিল যে তোমাকে আমি 3 বছর সময় দিচ্ছি, 3 বছরের মধ্যে তুমি যদি কিছু করতে পারো তাহলে পারবে, নাহলে ব্যাক টু প্যাভিলিয়ন আমার কাছে আসবে, আমার কাজ দেখতে হবে তোমাকে। লাক ফেভার করেছে কোথাও গিয়ে আমার নিজের চেষ্টাতে। তারপর 3 বছর না, ঠিক 2 বছরের মধ্যে আমি বাবাকে দেখিয়ে দিয়েছি যে না আমি যেটার জন্য এসেছিলাম সেটা আমি করতে পেরেছি। তো এই থেকে তারপর আমার শুরু হয়। আর তোমার শুরুটা কিরকম? মানে তোমার কি ছোট থেকে ইচ্ছা ছিল এরকম? না, আমারও ইচ্ছে ছিল না, মানে ইচ্ছে ছিল মানে অ্যাকচুয়ালি এটা নিয়ে ভাবিনি ওরকম ভাবে। ও যেরকম একটা টাইমের পর থেকে মাথার মধ্যে এসেছিল জিনিসটা, তো আমার ওরকম কিছু আসেনি। তো আমি ডান্সটা করতাম, তো এই ডান্সের সঙ্গে কিছুটা কানেকশন আছে। ভরতনাট্যম শিখতাম ছোটোবেলা, মানে 4 বছর বয়স থেকে শিখতাম। তো ওটা করতে করতে ক্লাস 9 যখন আমার মানে 8 থেকে 9 আর কি, ওরকম সময় আমার পাটা ক্র্যাক করে। ওটা মানে খুব বোকা আর কি, আমি মাঝে মাঝে পড়ে যাই, ওরকম করতে করতে হয়েছিল, মানে অকারণে, মানে ওটা হওয়ার কোনো কারণই নেই যে এরকম যে বিশাল হিল পড়েছি বা মানে সাংঘাতিক ওরকম কিছু না। ওরকমভাবে পাটা এমন মানে হলো যে ক্র্যাক করলো। আমি ভেবেছিলাম মোচকে গেছে, রেস্ট নিলে 1 সপ্তাহ ঠিক হয়ে যাবে, কিন্তু পুরো ক্র্যাক করে গেছিলো। এবার ক্র্যাক করলে যেটা হয় অবভিয়াসলি মানে 1 মাস তো রেস্ট নিতেই হবে, আর ডান্সটা 3 মাস মতন মোটামুটি করা যায় না। তো আমার ওই অফ হলো, তো ডক্টর ওটাই বললো যে 3 মাস তো করতে পারবে না, তারপর থেকে একটু একটু করে শুরু করবে, তারপর আসতে মানে প্রেশারটা তাহলে একদম ঠিক হয়ে যাবে, না হলে কিন্তু মাঝে মাঝে ব্যথা আসতে ব্যথা। তো এটার জন্য ডান্সটা অফ হলো। তখন খুব কান্নাকাটি করেছিলাম, প্রচণ্ড মন খারাপ, এবং স্কুল নিয়েও টেনশন হয়েছিল, মানে ভীষণ, মানে আমি বিশাল ভালো স্টুডেন্ট নয় কিন্তু মোটামুটি সিরিয়াস আর কি, কিন্তু স্কুলটাও 1 মাস পুরো যাবো না, পড়াশোনা কাটবে, সব কিছু নিয়ে খুব কান্নাকাটি সব হচ্ছিল। তো ওটা হতে হতে যখন আমার মানে প্রায় 2 মাস আর কি পাটা অনেকটা মানে ঠিক, এখন ডান্স করতে পারবো না, পাটা ঠিক হয়ে গেছে অনেকটাই। তো তখন একদিন নান্দিকারের একটা অ্যাড দেওয়া হয়, নান্দিকার আমরা সবাই জানি, তো ওখানে মানে অ্যাক্টিং ক্লাসের জন্য 2টো এজ গ্রুপ ছিল, একটা একদম ছোটদের আর একটা একটু বড়। তার আগে বলি যে বাবা থিয়েটার করতে, মানে এখন বাবা মানে অনেক দিনই ছেড়ে দিয়েছেন, মানে আমি ছোটবেলা থেকে দেখছি বাবার করে না, তার আগে করতো, মানে বাবার কলেজের সময় বাবা করতো। তো সেই জন্য বাবার কোথাও একটা মানে ভালো লাগতো এই জিনিসটা, তো মাঝে মাঝে বাড়িতে গল্প করতো যে বাবার কলেজের সময় এরকম করতো, তখন ওই গুলো খুব ভালো ছিল। প্লাস আমাদের মন্দির বাড়ি, ওলাইচন্ডী মন্দির বাড়ি, ওখানে একটা সময় মানে বাবারা যখন ছোট তখন থিয়েটার হতো, মানে আগেকার দিনে যেটা হতো না বাড়িতে থিয়েটার হওয়া, নাটক হওয়া, তো এগুলো হতো। তো বাবার ওই জন্য ওই জিনিসটা খুব ভালো লাগতো। এবার ওই সময়টা যেটা বলছিলাম আর কি, যখন আমার পাটা আস্তে আস্তে একটু ঠিক হয়ে যায়, তো ওইরকম একদিনই সানডেতে ওই একটা দেখেছিল বাবা পেপারে, তো ওটা দেখে বাবা নর্মালি আমাকে জিজ্ঞেস করেছিল যে ক্লাসটা করবি, কারণ আমার সানডে ডান্স ক্লাস ছিল, তো এখন ডান্সটা পুরোপুরি অফ, তো হবে না ডান্সটা এই মুহূর্তে, তো এই সময়টা চাইলে আমরা মানে এটা করতে পারি বা আমারও ভালো লাগবে। তো তখন তো দেখো আমাকে ধরার চেয়েগুলো দেখছেন তো আপনারা, মানে এইরকমই কিন্তু চলে, আর এই কারণেই তো মনের মধ্যে কেটে গেছে। কিছুটা তুমিও নাও, কিছুটা আমিও নিচ্ছি। তো এবারে তখন আমি ভাবছিলাম, আমার ওটা দেখে মনে হচ্ছিল যে বাবা নিশ্চয়ই, বাবার যেহেতু খুব ভালো লাগে, তো বাবা সেই ইচ্ছা থেকে আমাকে বলছে, কিন্তু তার আগে কখনো আমি করব বা তুইও জয়েন করতে পারিস, এটা ভালো লাগলো। এইগুলোই তো এই কারণের জন্য তো মনের মধ্যে গেঁথে গেছে, তাই না? একদমই। তো আমি ভাবছিলাম যে যদি না করি তাহলে কোথাও একটা খারাপ লাগবে, মানে কিছু হয়তো বাবা ওরকম জোর জবরদস্তি আমাকে কখনো করেনি, ডান্সের জন্য কখনো করেনি, আমার ভালো লাগতো, আমি করতাম ডান্সটা। তো আমি বলছিলাম ঠিক আছে তুমি হ্যাঁ মানে বলে দাও, ওখানে কিছু ফর্মালিটি ছিল সেগুলো করে নিতে।
তো ঠিক আছে তাহলে। এবার আমি ভাবছিলাম যে ওখানে কি করবোটা কি, মানে কি শেখাবে, কীরকম হবে, আর আমি অতটা ভাবিনি কখনো অ্যাক্টিং কি হবে না হবে, ওইসব ভাবতে ভাবতে গেছিলাম। ওই দিয়ে আমার শুরু, মানে অ্যাক্টিংয়ের ব্যাপারটা বলবো আর কি শুরু। জামাই ষষ্ঠীর কি প্ল্যান? আর জামাই ষষ্ঠীর বেসিক্যালি এই বছরটা একটু মানে কি বলবো, মানে ধরো খুব একটা ইচ্ছে নেই, বাট যেহেতু গত বছর আমি ওরকম একটা ফেস, আমরা সবাই ইনফ্যাক্ট আমি একা কেন বলবো, আমরা সবাই ওরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছিলাম, বাবাকে হারিয়েছিলাম। তো তার জন্য এই বছর খুব একটা ইচ্ছে ছিল না, কারণ এই বছর বাবার 1 বছর কমপ্লিট হবে আর কি, তো সেই জন্য ইচ্ছে ছিল না। কিন্তু আমার শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের একটু আর কি বলার জন্যই, মানে তাদেরও তো কোথাও গিয়ে একটা ইচ্ছে থাকে যে বিয়ের পর ধরো এটা আমার সেকেন্ড টাইম, ফার্স্ট বছরটা ওরকম হওয়ার পর আমরা কিছুই করতে পারিনি, তো তাদের জন্যই আর কি আমরা ঠিক আছে চলো, মানে তো এরকমই একটা প্ল্যানিং আছে, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়ার একটা প্ল্যানিং আছে। মন খারাপ করে লাভ নেই, টলিস্কোপ এন্টারটেনমেন্ট যেখানে আছে সেখানে তো জমজমাটভাবে জামাই ষষ্ঠী হবে। ওই যে বললাম যে টলিস্কোপ যেখানে আর জামাই আদর সেখানে হবে না, সেটা তো কখনো হয় না, না? তাহলে আর অপেক্ষা করাবো না, যাদের সাথে এতক্ষণ ধরে আড্ডা মারছিলাম তাদেরকে জামাইয়ের বেশে বা বর বেশে কীরকম লাগছে চলুন দেখে নি। আমি জানি যে আমার মতো আপনারাও আর অপেক্ষা করতে পারছেন না, তাহলে আর অপেক্ষা কিসে, চলুন দেখে নি। এই যে ঢান্ডাড়া এটা তো খুলে যাচ্ছে। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, মানে বিশ্বাস করে, মানে আমার লাইফে ওর লাইফে প্রথম, ইনফ্যাক্ট আমার এই জামা ষষ্ঠী কিন্তু তোমাদের হাত ধরে, মানে এই টলিস্কোপের হাত ধরে কিন্তু প্রথম। একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে, কারণ মানে সত্যি খুবই ভালো লাগছে, মানে এরকম মাথায় টোপর, তার সঙ্গে পাশে কোণে বউ, আর তার সঙ্গে আরো আছে, এটা তো সার্থক হয়ে গেল, মানে এই মাথায় টোপর তার সঙ্গে তোমার কোণে সাজ। কিন্তু এত বকবকের পর খিদে পেয়েছে, খেতে হবে তো, তার জন্য কি করা যায়, তার জন্য বলতে হবে তো, তাহলে বলে ফেলি, চলো। এসো বসো আহারে 16 আনা বাঙালি। আমাদের মানে পোড়া হাঁড়ির মাংস, মানে এটা মাটির হাঁড়িতে পুরোটাই বানানো হয়, ঠিক আছে? তার জন্য মাটির হাঁড়ির মধ্যে আমরা সার্ভ করছি। তো মটনের সঙ্গে বাঙালির একটু মাংসের সঙ্গে আলুটা ভালোবাসে, এটা তো বলতে নেই, এই জন্য আমরা মটনের সঙ্গে আলু দিয়েছি, এটা আলু, ঠিক আছে? আরেক পিস দিই ম্যাডাম। হ্যাঁ, আমি অবাক হয়ে গেলাম দেখে। আলু এটা, কেউ যদি মাটনটা ঝোল চায়, আলু দিয়ে পাতলা ঝোলও চায়, সেটাও বানানো হয়। যার যেটা ইচ্ছে, কষা চাইলে কষাও আমরা সার্ভ করি, ঝোল চাইলে ঝোলও সার্ভ করি। কিন্তু মানে সত্যি এই যে এত আইটেম থালিতে এত খাওয়াটা খুব ডিফিকাল্ট। জামা ষষ্ঠী বলেই তো সত্যি খুব ডিফিকাল্ট হয় না, তাহলে 2 দিন ধরে না খেয়ে থাকতে হবে। জামা ষষ্ঠীর দিন 16 আনা বাঙালিতে গিয়ে থালি এই পুরো আইটেমগুলো খাবো, 2 দিন ধরে না খেয়ে থাকতে হবে, তবে গিয়ে পেট পেরে খেতে পারবে। আমাদের এই থালিটা আমাদের কলকাতাতে যতগুলো ব্রাঞ্চ আছে সব জায়গাতে আপনি পাবেন, অ্যাভেলেবল। এখানেও পাচ্ছেন, আমাদের আছে পাটুলিতে আছে, ওই ব্রাঞ্চে গেলেও আপনি এই থালিটা পেয়ে যাবেন। তারপর বেহালায় আছে, সল্টলেকে আছে, তারপর বাইরে আমাদের পুরীতে আছে, দার্জিলিং আছে। এই 16 আনা বাঙালি হচ্ছে আমাদের 16 আনা বাঙালি লেক গার্ডেন্স, সাউথ সিটি মলের ঠিক পাশে। এরকম ধরুন এই ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই এটা খুব স্পেশাল আমাদের। তারপরে কড়াইশুঁটি কচুরি আছে, সঙ্গে আলুর দম, তারপরে রাইস আছে, শুক্তো আছে, সোনা মুগের ডাল আছে,
ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, বাহ, আচ্ছা আচ্ছা তারপরে থাকছে ভেটকি মাছের পাতুরি, আচ্ছা, চিংড়ি মাছের মালাইকারি, বাহ বাহ, তারপর আরেকটা স্পেশাল আইটেম যেটা আমাদের আমার 16 বাঙালিতে হ্যাঁ পোড়া হাঁড়ির মাংস, আচ্ছা মানে মাটির হাঁড়িতে ওটা বানানো হয়, আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পোড়া হাঁড়ির মাংস। আচ্ছা ঠিক আছে, তারপরে থাকছে আমের চাটনি, পাঁপড়, মিষ্টি দই, এগুলো আমাদের স্পেশাল। আরও আমাদের স্পেশাল আইটেমও আছে, ধরুন চিতল মাছের মুইঠা, ইলিশ, এগুলো পাওয়াই যাবে জামাই ষষ্ঠীর দিনে, এগুলো পাওয়াই যাবে, ডাব চিংড়ি, আচ্ছা। এগুলো আছে আমাদের, এগুলো পাওয়া যাবে সবই। তবে সপ্তাহে আইটেম এখানে দেওয়া যায় না, তার জন্য আমরা স্পেশাল আইটেম কিছু সেটা এখানে টেবিলে অসাধারণ অসাধারণ। এমনি এত খাবার দিকে মনে হচ্ছে না যে কমপ্লিট করতে পারবো কিনা। এরপর যদি আমি এক্সট্রা অ্যাড হয়, পেটে অ্যাড অন হয়ে যাবে তারপর। তাহলে আর কথা না বাড়ি আমরা শুরু করি। ঝাঁপিয়ে পড়ি বলছো? প্লিজ, আমি কবজি দেখছি, ডুবিয়ে, তাই তো? আমি দেখার চলো, জন্য ভীষণ শুরু করি। Start. না, আমি অ্যাকচুয়ালি কনফিউজড হয়ে গেছি কোনটা কোথা থেকে খাবে? শুরু করবো। এটা ফিশ ফ্রাই। আগে এটা তোমাকে fish আমি fry। খাওয়াই, আসলে জামাই ষষ্ঠী বলে কথা। কি সৌভাগ্য। শাশুড়ি মায়ের আগে আমি খাইয়ে দিলাম। আমিও খাইনি। কাসুন্দি আছে, হ্যাঁ হুম। ওর একটা দুঃখ ছিল, জামাই ষষ্ঠী হয়, বউ ষষ্ঠী হয় না কেন? কেন হয় না? কারণ জামাইদেরই ষষ্ঠী হয়। এই যে খুব ভালো। খাওয়ানো দাওয়ানো, ভালো করে আদর যত্ন, তারপর 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 চেপে ধরো। খুব ভালো খাবার, খুব ভালো খেলো। খুব সুন্দর, অসাধারণ টেস্ট। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এবার তোমাকে আরেকটা প্রশ্ন করি যে এমন কোনো গুণ যেটা কিনা তুমি চেঞ্জ করতে চাও? ওর একটা আমি তাও বলবো যে 1.5 বছর আগে হয়তো বলেছিলাম এরকম ইন্টারভিউ। না আর পাচ্ছি না গো, অনেক করেছি। বলবো গুণটার কথা বলছি, ওটা চেঞ্জ করতে চাই না কারণ ওটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে ও একটু বেশি ভালো, মানে ভালো সেটা থেকেই ভালোবেসেছি, কিন্তু এখনো ভাবে জিনিসটা, মানে সবসময় শুধু ভালোবেসে জিনিসগুলো বুঝলে হবে না, একটু বুদ্ধি খাটিয়েও বুঝতে হয় কিছু কিছু জিনিস, মানে আমাদের সমাজ, মানে আমাদের চলতে গেলে, লাইফে এগোতে গেলে। তো সেটা এখন দেখি, ওইটাই আমি বলতাম, ওটা কিন্তু বাজে গুণ না, আমি বলতাম যে এটা অ্যাড করো, মানে শুধু ভালোবেসে মনের, মানে ভালো করে বোঝো জিনিস, কিছু কিছু জিনিস তো বাইরে থেকে যেরকম লাগে সেরকম থাকে না। তো সেই জিনিসটাও এখন দেখি আস্তে আস্তে হয়ে গেছে, এখন সাংঘাতিকভাবে, হয়ে গেছে। কারণ প্রচন্ড বুদ্ধি খাটিয়ে সব কিছু ভাবে। তো এটাই। আর দিদি, কোন জিনিসটা যেটা কিনা তুমি পাল্টাতে চাও বা তোমার মনে হচ্ছে একটু বাজে? না, মোটামুটি আমার ঠিক আছে। ক্রাইটেরিয়া কিছু নেই, সব কিছু ঠিকঠাক আছে। মানে আমি চাই না কিছু চেঞ্জ করুক, কারণ ওর যা আছে তার জন্য প্রেমে পড়েছি। তো আমি চাই না যে এমন নতুনত্ব ওর মধ্যে কিছু নিয়ে আসুক যেটা নতুনভাবে আমি দেখবো। আমার নতুনত্ব দরকার নেই, পুরোনো চাল ভাতে বাড়ে, পুরোনোটা নিয়ে আমি হ্যাপি। কতগুলো প্রশ্ন আছে, খেতে খেতে প্রশ্ন হবে, মানে বুঝতে পারছেন যে খেতে খেতে প্রশ্ন হবে কি হবে না হবে। তো প্রথমেই যাব যে তোমাকে প্রশ্ন করবো দাদার ব্যাপারে, তোমাকে বলবো, ঠিক আছে? রুদ্রজিতের প্রিয় খাবার কি? চিকেনের যে কোনো প্রিপারেশন, ওটার ভাবতেই হবে না। প্রিয় রং? লাল, নীল, এই দুটো বেশি পছন্দ করে পড়তে, তো কালারও ওই দুটোই। আচ্ছা, আর প্রিয় ফুল? ফুলটা বলবো যে ওরকমভাবে প্রিয় কিছু নেই, গোলাপটাও পছন্দ করে, কিন্তু আবার গোলাপ ফুল দিয়েছে? হ্যাঁ, ও আমাকে দিয়েছে অনেকবার, তো গোলাপটা পছন্দ করে, কিন্তু ওরকমভাবে খুব বাট সামহাও জানো তো, গোলাপ দিলেন আমাদের মধ্যে ঝগড়া হ্যাঁ, হয়। ওটা আমি বলতে যাচ্ছিলাম, তার আগেও বলে দিল যে ওটার সমস্যা। আর প্রিয় ঘোরার জায়গা কোনটা? এটা ওরা চেঞ্জ হতে থাকে, তবে আমাদের দুজনের একটু পাহাড় পছন্দ, তবে এখন আমার চেঞ্জ হচ্ছে, এখন আমার পাহাড় মানে সবই ঠিক আছে, ওরকম প্রিয় ওরকম নেই, তবে সুইজারল্যান্ড আমাদের দুজনের একটু প্রিয় জায়গা ছিল, তো মানে এখনো আছে, আর তার সঙ্গে কয়েকটা জায়গা আরও অ্যাড হয়েছে, দেখি যাওয়ার প্ল্যানিং করছি ভবিষ্যতে যেতে পারলে। না অবশ্যই অবশ্যই, কিন্তু কাজের ফাঁক ফোক দিয়ে হ্যাঁ, কাজের একদম ফাঁক ফোক দিয়ে। বেরিয়ে যেতে হবে কিছু গনে। এবার তোমার প্রশ্ন আছে, ঠিক আছে? তুমি লঙ্কা খাও, ঝাল লাগে না? ও প্রচন্ড ঝাল খায়, প্রচন্ড, আর আমি কম বাঙাল খাই, বাঙাল না, ঘটি। কিন্তু ঝাল পছন্দ করে, আমিও ঘটি। দুজনে। আর আমি এখানে বসে আছি, আমিও কিন্তু ঘটি, আমাকে জিজ্ঞেস করছে না কিন্তু আমি বলছি আমি ঘটি। কিন্তু ঝালটা আমার ভালো লাগে, কিন্তু পছন্দ। একটা উল্টো আছে, মানে আমার ক্ষেত্রে, মানে আমি ঘটি কিন্তু আমি ইলিশ মাছ বেশি পছন্দ করি চিংড়ি মাছের থেকে, বাট আমি তো কোনো ওর আবার দুটোই পছন্দ নয়। না 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 না, চলে যাই সব চলে যাই, আমি একবার ঝালিয়ে নিলাম নিজেকে। আর তোমার প্রশ্নগুলো হচ্ছে এটা যে প্রমিতাদের প্রিয় ড্রেস কি?
ও সব থেকে প্রিয় ড্রেস হচ্ছে বারবি কস্টিউমগুলো, ফ্লোরাল থাকে, যেটা ধরো এরকম ভাবে হয় না সেই প্রিন্সেস কাইন্ড অফ যে কস্টিউমগুলো, সেটার খুব পছন্দের। আমি যার জন্য 7 ভাই চম্পার অফারটা পাওয়ার পর নিজের প্রচন্ড ভালো লেগেছিল যে সাজা হয়ে যাবে সুন্দর করে। প্রিয় রং? প্রিয় রং পার্টি, ধরো কোথাও আমরা পার্টিতে যাচ্ছি তো সেখানে ব্ল্যাকটা খুব প্রেফার করে অন্য কোনো রঙের থেকে। ব্ল্যাকটা আমি বলবো না যে প্রিয়, বাট এরকম অকেশনালি ওর ব্ল্যাকটা মানে ওর পছন্দ আর কি। আর এমনি ধরো লাল বা যেটা ওকে মানাবে এরকম রং ওর পছন্দ। সব সব আমার রং একটু মানায়, চেঞ্জ হয় জানো তো সব কালার রং মানে তোমার? না ওর কিন্তু পার্টিকুলার ধরো এরকম রেড মানে রেডই পরবো সেটা না, occasion wise মানে change ওকে ধরো যদি কোথাও গিয়ে ধরো মানে হয় না যে ধরো কোনো বেগুনি কালার বা ধরো এরকম অন্য কোনো কালার আছে যেটা ওকে খুব মানাচ্ছে, তো সেটাই ওর আমার পছন্দ হয়ে গেল। হ্যাঁ এটা ডিপেন্ড ওর হয়তো মনে হচ্ছে এটা আমাকে মানাবে না, পছন্দ হবে না, কিন্তু সেই কালারটা খুব মানিয়ে গেল তো সেটা ওর পছন্দ হয়ে গেল, এরকম আর কি ওর আর পছন্দ। দুজন তো একদম সেম সেম ড্রেস, তো মানে সব কালার সেম সেম আছে বোধহয়। ওর চেষ্টা করি, ট্রাই করি, কাপল গোল। একদম একদম একদম। প্রিয় লিপস্টিকের রং কোনটা? ওর একটা এই রেড এই যে লিপস্টিকটা আছে না, এটা অনেকটা মোটামুটি প্রিয়, ওকে, তাই তো? তাই এটা প্রিয়, হ্যাঁ এটা দিই। এটার সাথে আরেকটা আছে ইউজ করি, ওটাও হয়তো বলতে যাচ্ছিল, ওই দুটোই আর কি খুব প্রিয়, তার মধ্যে রেডটা একটু বেশি। হ্যাঁ, কারণ এই যে কালারটা এর ম্যাট কালার খুব একটা ওঠে না, আমার খুব পছন্দ এটা। আর রেডটা খুব ভালো। মানে সবই জানি, মানে একদম কেয়ারিং, একদম মানে কোনো আরে অসুবিধা সেটা হ্যাঁ। আর প্রিয় ব্র্যান্ড কোনটা? কোন ব্র্যান্ডটি ইউজ করতে বেশি ভালোবাসে? ওর প্রিয় ব্র্যান্ড ধরো সেক্ষেত্রে আমি কি বলবো, মানে ওর যে মনে পড়েছে, এটা না হলে আর ঝামেলা হয়ে যেত। শুনি শুনি শুনি। ওর প্রিয় ব্র্যান্ড হচ্ছে ওই ফরএভার 21, তো ওইটা তো না হাফ অব্দি ঠিক বলেছে, এগুলো একটু গোলায়ও নিউ ফরএভার নিউ Forever ভীষণ New, পছন্দ, আমার ভীষণ প্রিয়। বাহ বাহ। আর শপিং করা হয় কি অনলাইনে শপিং করা হয়? না, অনলাইনটা একদমই কম আমার। যখন ধরো সাউথ সিটিতে আমরা ম্যাক্সিমাম টাইম সাউথ সিটি মানে ওখানে গিয়ে আমরা ও শপিংটা করতে খুব পছন্দ করে। যখন ধরো ফরএভার নিউর কাছাকাছি যাচ্ছি, এই দেখো তো ড্রেসটা, ওই যে শো শুরু হয়ে গেছে, দেখো আমাদের মুভির টাইমিং, চলো তাড়াতাড়ি চলো। বাজারে এমনি যাচ্ছি এরকম ভাবে যে হ্যাঁ দেখো নতুন একটা ড্রেস এসছে, হ্যাঁ হ্যালো দাদা শুনতে পাচ্ছি না, এদিকে এসো। মানে আমার মনে হচ্ছে যে তোমাদের খেতে কোনো জায়গায় একটু প্রবলেম হচ্ছে, আমি সেটা দেখতে পাচ্ছি। তাই আমি বলবো যে তুমি এটা অন্তত তোমাদের জন্য খুলে খেতে পারো। চিন্তা করে দেখুন। এবার হচ্ছে কটা র্যাপিড ফায়ার প্রশ্ন যাবে, শিওর। একদম রেডি। ঘরের কাজ কে বেশি করে? কে বেশি রোমান্টিক? ও সব দিক দিয়ে জিজ্ঞেস করে যাচ্ছে। কে বেশি জিম লাভার? জিমটা আমি বলবো যে যদি দুজনের ব্যালেন্স হয় তাহলে একটু বেশি। আমি যোগা করি, মানে তাও এখন সবসময় রেগুলার হয় না, কিন্তু জিম লাভার নয়, জিম ফ্রিক ঠিক বলবো না, জিমের কাছাকাছি করতে হবে। আমার জিমটা একদম প্রেফার করি না, আমি যোগাটা প্রেফার করি। কে বেশি ফুডি? ফুডি তুলনামূলক দুজনের ব্যালেন্স, মানে খুব যে খুব করে একটা সেটা নয়। ও ফুডি না, খেতে পছন্দ করে, কিন্তু ফুডি আমি বলতে পারবো। হ্যাঁ দেখতে মানে গেলে তাই। হ্যাঁ, মানে নানা রকম ধরো এক্সপেরিমেন্ট করতে পছন্দ হয় আর কি, নতুন নতুন জিনিস, নতুন নতুন খাবার, নতুন মিষ্টি। কে ভালো রান্না করে? রান্না আমি তখন বলবো না, করতাম, এখন করে না, বিয়ের পর ছেড়ে দিস। এখন কিচেনের দিকেই ঘাসে না। তোমার দাদার হাতে ফেভারিট খাবার কোনটা? ও বিরিয়ানি খুব ভালো করে। তাহলে বিরিয়ানি করেছিলাম, স্যান্ডউইচটা ভালো, হ্যাঁ স্যান্ডউইচও ভালো করে। গ্রিল স্যান্ডউইচ। আমার দর্শকরা একদিনকে তো অবশ্যই খাবে তাহলে তোমার হাতে বিরিয়ানি। আমার বিরিয়ানি হ্যাঁ
আমি বললাম বিয়ে আপনারা পর ছেড়ে একটু দিয়েছি। বলুন, কারণ এখন কিচেনের দিকে যায় না, একদম যায় না, তাহলে একদিনকে যেতে হবে, কিছু যেতে করে না। হবে। আগে কফি, বিরিয়ানি, স্যান্ডউইচ সব খাইয়েছে, এখন একদম যায় না। ওটা অসাধারণ কফিও বানায়, খুব ভালো তাহলে কফি। এখন কি তুমি রান্না বান্না করছো? তুমি আসবে না, আমি আসছি। না, আমাদের রান্নার দিদি আছেন, আচ্ছা। খুব বাট ভালো খাবারটা রান্না যখন করেন। গরম করতে হয় ওই গরমটা আমি করি, এতে প্রচুর গাছ থাকে, রে গোছানো তো টোছানো জিনিস হ্যাঁ, ও মানে- সেটাও বুঝতে পেরেছে। বা দেখো, দুজন নিয়ে কিন্তু একটা সংসার তৈরি হয়। মানে আমি যদি ভাবি যে ও একা করবে বা ও যদি হ্যাঁ, ভাবে আমি প্রচুর একা help করবো, করে। সেটা সম্ভব না। দুজনকে নিয়ে একটা সংসার তৈরি হয়। তো সেক্ষেত্রে ধরো আমরা মাকে বলি তুমি রেস্ট নাও, আমরাই সব করছি। তো মোটামুটি আমরা দুজন মিলে সবটা করি আর কি। হয়ে যায়, কোনো অসুবিধা নেই। কে বেশি শপিং করতে বেশি ভালোবাসে? এইটা আছে, আমি মানছি। আর ওর আবার একটা অদ্ভুত আছে, ওকে আবার জোর করে করে শপিং করাতে হয়। আমার হার্টবিট বেড়ে যায় মানে শপিং এর নাম শুনলে। এইরকম ব্যাপার তো। হ্যাঁ, আচ্ছা, এবার তোমাদের সাথে আর একটা খেলা খেলবো, সেটা হচ্ছে যেগুলো কোনো ভুল উত্তর, মানে হয়তো ঠিক উত্তর কিন্তু সেটা তোমাকে ভুল বলতে হবে, ঠিক আছে? মানে আমি একটা এক্সাম্পল দিই, ধরো পোলাও করতে চাল লাগে, জিনিসটা বলবো কিন্তু ভুল। ভুল। ভুল ভুল। মানে আমাদের ঠিক ভুলটা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, জানা যায়। বেশি না, হ্যাঁ, 4টে প্রশ্ন আছে। জামাই ষষ্ঠী বড়দের উদ্দেশ্যে করা হয়। ভুল। হ্যাঁ, কতক্ষণ পরে পায়েস তৈরিতে লেবু লাগে। ঠিক। আমি প্রশ্ন কি করবো, আমি তো হেসেই যাচ্ছি। শুভ দৃষ্টিতে পান পাতা লাগে। ঠিক। ভুল। আর প্রমিতা চিকেন ভালোবাসে। ঠিক। ও ঠিক। ঠিক। তো মানে একদম জমজমাট করে একদম খাওয়া দাওয়া চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু এখানেই কি শেষ করবো বলে মনে হচ্ছে না, আমার এখনো সত্যি ছাড়তে ইচ্ছা করছে। মানে এত মিষ্টি, আর এতক্ষণ ধরে মনে হচ্ছিল যে একটা বারবি ডলের সাথে আমি কথা বলছি, তাই না? তুমি কি বলবে, তুমি কি বলবে বলো? এটা আমি বলবো না, এটা আমি অনেকের থেকে মানে শুনতে পেয়েছি। আমার বউ নাকি বারবি ডলের মতো হ্যাঁ, আমার তো দেখতে, তাই কিউট লাগলো। কিউট ডল টাইপের। ঠিক আছে, বেশি বলছি, দেখো আরো গ্লো করছে, চকচক করছে। একদম আমার তাই মনে হচ্ছিল যে একটা বারবি ডলের সাথে এতক্ষণ ধরে আছি। আর না, সত্যি ওর মধ্যে ব্যাপারটাও আছে। সত্যি তাই। মানে একটু ধরো এরকম ভাবে ওই হয় না প্রিন্সেস কাইন্ড অফ ওই ব্যাপারটা, মানে ধরো এরকম একটু নিজেকে ঠিকঠাক ভাবে যত্ন করে রাখা, বা ধরো কিউট কিউট ব্যাপারগুলোর মধ্যে আছে। কুল কাপল একদম, দুজন হচ্ছে আমার কাছে তো এরকমই হচ্ছে যে কুল কাপল, একদম কোনো ব্যাপার না, ক্যাশ পুরো ব্যাপারটাই। ছাড়তে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, সময়ের জন্য আমাদেরকে ছেড়ে যেতেই একদমই হবে। তাই, হ্যাঁ। এখানেই তো শেষ নয়, তোমাদের জন্য কিছু গিফটস আছে, তো সেগুলো গিফটস। বলছি এবার আমাদের সময় শেষ করতে হবে, কিন্তু তবু সত্যি বলছি ছেড়ে যেতে ইচ্ছা করছে না। কিন্তু খালি তো আর জামাই মেয়েকে তো আর ফেরত পাঠাতে পারি না, তাই কিছু গিফটস আছে হবে। কারণ যেই সময় আমরা কাটিয়ে এসেছি, আমার মনে হয় প্রত্যেকের অন্তত একটা থ্যাংক ইউ, একদম, থ্যাংক ইউ একদম। সো মাচ গো। এই সত্যি খুব ভালো। আর আবার তুমি আমার মাকে প্রচন্ড হ্যাপি করে দিলে। হ্যাঁ, মানে আমার মায়ের খুব গাছে উঠে জুয়েলার্স থেকে তোমার জন্য একটা আছে যে সাজবে, তুমিও পুরোটাই হ্যান্ডমেড আছে, এবং হ্যান্ডমেড থেকে শুরু করে অক্সিডাইজের নানান যাবতীয় জিনিস এখানে পাওয়া যায় Thank you. সেখানেও। আর আশা করি তুমি খুব হ্যাপি হলে। আমরা এখানে শেষ করছি। আর আমার চ্যানেলের দর্শকদের তোমার সমস্ত বন্ধুদের আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যেটা বলছিলাম যে জীবন কিন্তু খুব সহজ, যদি আমরা সেইভাবে দেখি তাহলে জীবন সহজভাবে ভাবি, সহজভাবে তাহলে- এগিয়ে যাবে। আর যদি জটিলভাবে দেখি তাহলে কিন্তু জীবন আরো পেঁচিয়ে ধরবে। তো সিম্পল ভাবে থাকা উচিত আর কুল থাকা উচিত, বাকিটা ভগবানের উপর ছেড়ে দেওয়াই ভালো। সবাই আনন্দ করুন, পরিবারের সঙ্গে সময় কাটান, নিজেদের কাজ করুন, যতটা পাচ্ছেন তাতে খুশি থাকুন। একদম, আর ছোট ছোট জিনিসের উপর খুশি থাকুন, জীবন একদম আনন্দময় হবে। আর বলবো কিছু আজকে আমরা দরকার এই নেই। সময়টা কিন্তু খুব ভালো কাটিয়েছি, হ্যাঁ, এটা কিন্তু আর জামাই ষষ্ঠীতে প্রত্যেক জামাইরা কিন্তু পাত পেড়ে পুরো ভুড়ি ভোজ করে খেতে হবে, কিন্তু কবজি সেদিকে ডুবিয়ে no খেতে হবে। diet, নো no ডায়েট, diet। নো ডায়েট। বউ যদি কটমট করে যদি চেয়ে থাকে এই এটা খাবে না ওটা খাবে না, একদম সব খাবে সেদিন, কোনো ডায়েট নেই, কোনো কিচ্ছু মানা চলবে না। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না।
কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।